নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় আপনাদের স্বাগতম। বম জাতিগোষ্ঠী এবং আমাদের ভাবনা আমার খুব পছন্দের একটা জাতিগোষ্ঠী। বমদেরকে নিয়ে সাধারণত কথা বলাটা খুবই একটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন একটা খুবই সেন্সিটিভ ইস্যু, কিন্তু এই মানুষগুলোকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কথা বলবো ভাবছিলাম। ভাবার ফলশ্রুতিতে আজকে ভাবলাম যে এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলা দরকার এবং প্রতিটা জাতিগোষ্ঠী ধরে ধরে কথা বলা উচিত। কিন্তু আমি একটু এবার বম জাতিগোষ্ঠীকে নিয়েই শুরু করতে চাই, কারণ বমদেরকে নিয়ে আমাদের একটা মানুষদের সঠিক ধারণাটা অনেক জায়গায় নাই এবং নানান ধরনের প্রোপাগান্ডা এই কারণে ছড়ায় যায়। এবং বম জাতিগোষ্ঠী মানে শুধুমাত্র কুকি চিন বলেই মানুষ চিনে, এর বাইরে আসলে আর কোনো কিছু খুব একটা জানে না বা জানতে চায় না বা জানার আগ্রহটা নেই। জানার আগ্রহ থাকলে অবশ্যই জানতো, কিন্তু আমি সাধারণভাবে বলতেছি যারা জানেন তারা তো জানেনি, কিন্তু যারা জানেন না তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়। এবং আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় এবং এই এপিসোডটাতে আমি হয়তো বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই বা ব্যক্তিগত স্মৃতিচারণগুলোই আমি সবচেয়ে বেশি করব। এবং পার্বত্য চট্টগ্রামে আমি যখন প্রথম থেকে আমি 2007-08 সাল থেকে যখন আমরা পাহাড়ে যাতায়াত শুরু করি, যখন আজকে যে এই পর্যটনটা আজকে আমরা যেরকমভাবে দেখতে পাই, এই পর্যটনটা যখন ছিল না আর কি, যে জায়গাগুলো এখন মানুষ প্রচুর যায়, ধরেন বান্দরবনের খুব দেবতাকুম, তারপরে বান্দরবনের নাফাকুম, অমিয়াকুম, আমি একদম খুব জনপ্রিয় স্পটগুলো কথা শুধু বলতেছি। তো এইরকম যেমন ডিম পাহাড় বা দেখা গেল যে কেওক্রাডাং, বগালেক, এই জিনিসগুলো যখন আসলে এই জিনিসগুলো যখন মানুষ খুবই কম যাইতো, খুবই অল্প সংখ্যক মানুষ যাইতো বা যাইতো না, বা মানুষ কেউ চিনতো না এই জায়গাগুলো, তখন থেকে আমার পার্বত্য চট্টগ্রামে অনেকে জানেন যে ওদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি। কিন্তু আমি পাহাড়ে সর্বপ্রথম আমাকে যে পাহাড় চেনায় যে জাতিগোষ্ঠীটা আমি সবসময় বলে থাকি, এটা হলো বম। এবং এই বম জাতিগোষ্ঠীদের আমার কাছে মনে হয় আমার বম এমন কোনো বম পাড়া নাই যে আমার আসলে যাওয়া হয়নি আমার প্রায়। এই কারণে বম যে অঞ্চলগুলোতে বম জাতিগোষ্ঠীরা বসবাস করে সেই অঞ্চলগুলোর সঙ্গে আমি অনেক আগে থেকে পরিচিত। এটা কুকিচিন জন্মেরও অনেক আগে থেকে পরিচিত, কারণ আপনারা কুকিচিনকে জানতে পারছেন 2017-18 পর থেকে, কিন্তু আমরা এই অঞ্চলগুলোতে যাতায়াত শুরু করি 2007, 8, 9, 10, 11, 12 প্রচুর এই দিকে আমরা এই অঞ্চলগুলোতে আমরা ভ্রমণ করছি। এখন কথা হলো যে বমরা সাধারণত কোন অঞ্চলগুলোতে বেশিরভাগ বসবাস করে। বান্দরবন থেকে আপনারা জানেন যে বান্দরবনের আমরা বমদেরকে কিন্তু কুকি চিন জাতিগোষ্ঠী যাকে বুঝতে হবে, কারণ কুকি চিন হলো আপনারা জানেন যে উপাসে আমাদের পার্বত্য চট্টগ্রামের সঙ্গে যে স্টেটটা মায়ানমারের যে স্টেটটা বর্ডার শেয়ার করে সেটা হলো চীন স্টেট, নামটা খেয়াল করেন, কুকি চীন, এবং ওই স্টেটটার নামই কিন্তু চীন। তার মানে চীন জাতিগোষ্ঠীরা ওখানে বসবাস করে এই স্টেটটা, এটা কিন্তু চায়না চীন না। বান্দরবনের সঙ্গে আমরা যদি নিচের দিকে অঞ্চল হিসাব করি, আমাদের নাইক্ষ্যংছড়ি বা আলীকদম এই সাইডটাতে যে কক্সবাজার, হুখিয়া, টেকনাফ যে আপনারা জানেন যে রাখাইন বা আরাকানের ঠিক উপরের স্টেটটাই চীন স্টেট, এবং চীন স্টেটের সঙ্গে আমাদের চিটাগং হিল ট্রাক্সের রোয়াংছড়ি একটা উপজেলা আছে, রোয়াংছড়ি, রুমা এবং থানচি, এইটার একটা বড় বিস্তীর্ণ একটা অঞ্চল চীন স্টেটের সঙ্গে বাজার শেয়ার করে, যেটা হলো মায়ানমারের। এবং মিজোরাম, আমরা যে তিনমুখ পিলার যে জায়গাটা আপনারা এখনকার অনেকেই পরিচিত, তিনমুখ পিলার সার্জেলি পাবেন, তো বিলাইছড়ির দিকে, এই বিলাইছড়ি পর্যন্ত এই জায়গাটা তিনমুখ পিলার, এই জায়গাটা পর্যন্ত ওখানে গিয়ে দেখবেন আরেকটা স্টেট পাবেন ইন্ডিয়ার, মিজোরাম এবং চীন স্টেট, এই দুইটাতেই কিন্তু এই কুকি চীন জাতিগোষ্ঠী অধ্যুষিত এলাকা। এখানে কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার আছে যে কতটুকু হুমকি রাষ্ট্রের জন্য, কতটুকু কি, এই জিনিসগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন এ পাশের যে আমাদের বাংলাদেশ পোর্শন যেটা চিটাগং হিল ট্রাক্সের বিলাইছড়ি থেকে আমরা যে কাপ্তাই লেকের এ পাশের উপরের অংশটা ধরি, তাহলে রোয়াংছড়ি উপজেলা আছে, রোয়াংছড়ি, রুমা এবং থানচি, এই তিনটা উপজেলাতেই সাধারণত মদক রিজ আমরা যেটা বলি, মদক রিজ এবং তার পাদদেশের অঞ্চলগুলোতে সাধারণত এই কুকিচিন জাতিগোষ্ঠীগুলো বসবাস করে। এবং কুকিচিন জাতিগোষ্ঠীগুলোর মধ্যে একটা বৃহত্তম জাতিগোষ্ঠী তাদের মধ্যে, সেটা হলো বমরা কিন্তু খ্রিস্টান হয়েছে 100 বছরের উপরে হয়ে গেছে। আমার এখন মনে আছে যে ওনাদের যখন 100 বছর পূর্তি উৎসব একটা হয়েছিল রুমাতে, তখন আমি ওখানে উপস্থিত ছিলাম এবং আমি ওখানে আমন্ত্রিত ছিলাম এবং আমি ওখানে গেছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল ওই 100 বছর পূর্তি উৎসবটাতে যোগদান করার। এবং তার মানে বোঝা যাচ্ছে এদের বাচ্চা কাচ্চা অনেকেই খুব ভালো ভালো জায়গায় পড়াশোনা করে। আপনারা জানেন যে যেহেতু খ্রিস্টান হয়েছে 100 বছর, নটরডেমে পড়ে, বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে, এবং মিশনারি যে খ্রিস্টান মিশনারি আমরা যে জানি এই জায়গাগুলোতে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে, তার একটা মিশনারি যে এডুকেশন সিস্টেম আছে, এটার মধ্যে অনেক বম জাতিগোষ্ঠীর ছেলে মেয়েদের আমরা দেখতে পাই। এই কারণে বমরা কিন্তু অনেকটাই কিন্তু বেশ আগে থেকেই বেশ ভালো শিক্ষিত।
তো এবং তাদের অনেকেই কিন্তু বিদেশে ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় কিন্তু বসবাস করে, এরকম আমরা জানি। এবং আমরা ভিতরের দিকে পাড়াগুলোতে গেলেও আমরা এই এই ব্যাপারগুলো আমরা দেখতে পারি বা জানতে পারি। তো এই যে বম নামক যে চমৎকার একটা জাতিগোষ্ঠী আছে, এবং আমার সর্বপ্রথম আমার কাছে অবাক লাগছিল যখন একজন মানুষ কৃষক, সে জুম থেকে আসলো, জুম থেকে এসে সে গিটার হাতে নিয়ে গান করতে পারে। চমৎকার, অসাধারণ লাগছিল তখনকার সময়ের আমার এখনও স্মৃতিগুলো মনে পড়ে। এবং আমি দিনের পর দিন তাদের বমপাড়াগুলোতে গেছি, দিনের পর দিন থাকছি, দিনের পর দিন ঘুরছি, এবং নানান ঝর্ণা আমরা যদি ধরি, আমার পাড়াগুলোর নামও এখনও আমি অনেকগুলো পাড়ার নাম বলতে পারবো। লুংলাই পাড়া, তারপরে রনিন পাড়া, সিপ্পি পাড়া, মুন্নম পাড়া, আর্তার পাড়া, চমৎকার সব পাড়া, পাইকং পাড়া, দেবাসরা পাড়া, চমৎকার সব পাড়া। এবং এই পাড়াগুলোতে আমরা যখন দিনের পর দিন ট্রেকিং করতাম, এবং অনেক সুন্দর ঝর্ণা। আজকে যে দেবতাখুম জিনিসটা আমরা দেখি, এটা আমরা আসলে মূলত এই বম অধ্যুষিত এলাকাগুলোতে ট্রেকিং করতে যাইতাম 5 দিন 7 দিন 10 দিন 15 দিন। আসার পথে যদি আমরা দেখা গেলো কোনো চাঁদের গাড়ি পেতাম, বা দেখা গেলো আদার গাড়ি বা বিভিন্ন গাড়ি, তখন আমরা দ্রুত রংছড়ি চলে আসতাম। যেহেতু বাস রাতের বেলা থাকে, ঢাকার বাস, তখন আমরা দেবতাখুমে গিয়ে কচ্ছপ তুলতে গিয়ে বসে, এবং এইটা এখন এত জনপ্রিয় হবে এটা আমরা ভাবিনি। এবং ওখানে গিয়ে আমরা বসে থাকতাম, এবং সেখান থেকে দেবতাখুম আজকে এই খুম। এবং এইরকম খুম কিন্তু বম এরিয়াগুলোতে অনেক। আমরা যদি পিছনের দিকে পাইন্দু খাল ধরি, তাহলে প্রচুর, আমার কাছে এখনও অনেকগুলো খুম আছে আমার হার্ড ডিস্কে, যে খুমগুলো আমি এখনও ছেড়েই দেয়নি, মানে মানুষ জানেই না এত কিছু আছে ওখানে, এত ভিতরে এত সৌন্দর্য। এবং আমরা যদি বলি একটা পাড়া কেন্দ্রিক যদি ধরেন, ধরুন রনিন পাড়া কেন্দ্রিকে আপনার অনেকগুলো ঝর্ণা যাওয়া যায়, একদিনে দেখা গেলো 7-8টা ঝর্ণা দেখে ফেলা যায়। এইরকম এত সুন্দর জায়গা আছে ওখানে, তিনাপ সাইতার, মাংসন সাইতার, সেপরোয়া, তিদংকট, নানা খুবই সুন্দর ঝর্ণা আছে। এবং আমার কাছে অনেকগুলো ঝর্ণা আছে ওই অঞ্চলে, এবং খুবই সুন্দর। ওই সময় আমরা খুবই ঘুরতাম। এবং তারপরও থেকে আমরা যেটা দেখলাম যে প্রচুর ছেলেমেয়ে কিন্তু তখন আমাদের সঙ্গে ট্রেকিংয়ে এই বমপাড়াগুলোতে যেত। এবং আমি নিজেই কিন্তু 8-10 হাজারের উপরে ছেলেমেয়েকে কিন্তু ট্রেকিং করাইছি পাহাড়ের ভিতরে। এবং যখন গেছে তারা কিন্তু বমদের সঙ্গে মিশছে, দিনের পর দিন তাদের সঙ্গে থাকছে। আমার বন্ধুবান্ধব যারা, জোসেফ, মুন্না বা রুয়েল ভাইরা, এরা সবাই আমার খুব কাছের। এবং ওখান থেকে গাইড তৈরি হয়েছিল একটা সময়, যে তারা গেলে তাদেরকে নিয়ে ঘুরে ফেরা, মানে দিনের পর দিন বমপাড়াগুলোতে থাকছে। আমি কখনও কারোর নিরাপত্তা নিয়ে, আমার কাছে মনে হয় না আমরা অন্ততপক্ষে 10 বছর যদি আমরা ট্রেকিংটা ধরি, যে 2017 আগ পর্যন্ত, আর আগ থেকে ধরেন 2007 থেকে 2017, আমরা যদি 10 বছর ধরি, বা 2008 থেকে 2018 বা 19 পর্যন্ত, আমরা যদি 7-8 থেকে 2018-19 পর্যন্ত যদি এই সময়কালটাও ধরি, এই সময়কালটাতে যারা ট্রেকিং করছেন তারা একবারও ভাবেন তো যে আপনাদের কাছে কখনও কি মনে হয়েছে কোনো বমপাড়াতে গিয়ে আপনারা আক্রান্তের শিকার হয়েছেন? বা আমরা যে এত ক্যামেরা ইকুইপমেন্ট নিয়ে যাই, নানা কিছু ফটোগ্রাফি করার জন্য যাই, ক্যামেরা নিয়ে যাই, গিটার নিয়ে যাই, এত কিছু নিয়ে যাই, টাকা পয়সা নিয়ে যাই, কখনও আমরা কিন্তু আক্রান্ত হইনি কোনো বমপাড়াতে। তাহলে আজকের দিনে এসে এই সংকটটা তৈরি হলো কেন? এবং বাংলাদেশে একটা সংকটটার কারণে সংকটটার কারণে কিন্তু উভয়ই ক্ষতিগ্রস্ত। একদিকে বম জাতিগোষ্ঠীরা ক্ষতিগ্রস্ত, কারণ তারা তাদের বাড়িঘর ছেড়ে, আপনার খেয়াল করেন পাইকং পাড়া শূন্য, লোকজন নাই। তারপরে এ পাশে ক্লাপলং পাড়া দেখবেন যে লোকজন নাই। তাদের মুন্নম পাড়াতে গিয়ে দেখেন লোকজন নাই, বেথেল পাড়াতে গিয়ে দেখেন লোকজন নাই। আপনারা যদি উপরের দিকে যান, যে আপনার সিপ্পি পাড়া গিয়ে দেখেন কোনো লোকজন নাই। রনিন পাড়া আপনারা দেখেন যে ইয়াং জেনারেশনরা নাই, পাড়া ছেড়ে তারা চলে যায়। তাদের যেখানে পড়াশোনার করার কথা এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা, তারা কিন্তু জঙ্গলে পালায় বেড়াচ্ছে। কেউ কি এই পালায় বেড়ানোর জীবনটা চায়? তাহলে এই যে সংকটটা তৈরি হলো, এখন এটার দায় কি শুধু কুকিচিন? না, আমার কাছে মনে হয় না। এটার দায় অনেক প্রকার আছে। আপনার রাষ্ট্ররা আপনাদের ভাবা দরকার। আপনারা কখনো কি বম জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে বসছেন? সেভাবে আপনারা বসেনি। সবাই শুধুমাত্র দোষারোপ করতে পারলেই বাঁচে, এইরকম একটা জায়গা আসলে তৈরি করে কিন্তু আজকে আমরা কী পরিমাণ বাচ্চা কাচ্চারা সহ মাদেরকে ওই সময় জেলে পোড়ানো হয়েছে, এবং মানে বিনা বিচারে কী পরিমাণ মানুষ জেলে আছে। আপনারা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কী পরিমাণ মানুষকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বম জাতিগোষ্ঠীর মানুষরা তারা কত বড় অপরাধ করছে যে তাদেরকে দিনের পর দিন বিনা বিচারে তাদেরকে জেলের মধ্যে এভাবে রাখা যায়। এটা রাষ্ট্রীয় কোণে হয়তো বা তাদের টাকা পয়সা নেই, তারা উকিলটা ধরতে পারতেছে না, বা তারা এটা করতে পারতেছে না, কিন্তু এই মানুষগুলোকে নিয়ে কেউ আমরা ভাবতেছি,
কেউ কেউ আমরা ভাবি যে হ্যাঁ বম জাতিগোষ্ঠীর মানুষরা আজকে এই অবস্থায় আছে, এবং যাদের বাড়িতে আমরা দিনের পর দিন খাইছি, বছরের পর বছর গেছি তাদের বাড়িতে, তাদের সঙ্গে আমরা প্রকৃতি দেখছি, তাদের সঙ্গে আমরা জীবন দেখছি, জীবনযাপন দেখছি, পাহাড়িরা কীভাবে জীবনযাপনটা করে, তারা কীভাবে এই সৌন্দর্যগুলোকে আঁকড়ে ধরে থাকে, এবং সেখানে আমরা কী ধরনের একটা পর্যটন ফ্লো তৈরি হয়েছিল, সেই পর্যটনটাও বন্ধ হয়ে গেল, সে আমাদের যাতায়াতটাও বন্ধ হয়ে গেল, তাদের সঙ্গে যে আমাদের কানেকশনটা, আমরা যে সমতলে একটা শহুরে মানুষের সঙ্গে একটা গ্রামীণ মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা, সেই জায়গাগুলো যে ধীরে ধীরে আজকে এই পর্যায়ে চলে আসছে। এবং আপনারা দেখেন বগালেকের মতো জায়গায়, যেখানে সিএমজিদির এখানে আমরা রেগুলার থাকতাম, আপনারা জানেন যে এটাকে আমরা ক্যাম্পিং হিসেবে ব্যবহার করতাম, এই জায়গাটাতে ক্যাম্পসাইট হিসেবে ব্যবহার করতাম, আমরা সিএমজির ওখানে থাকতাম, তারপর কেউ কারো ডান। আপনারা চিন্তা করে দেখেন কী পরিমাণ গ্রামীণ মানুষরা আসলে এখানে হোটেল, রিসোর্ট বা এরকম হোমস্টে টাইপের যে ব্যাপারটা, হোমস্টে মুভমেন্টটা যেটা তৈরি হয়ে গেছিলো অনেকটা, যে তাদের বাড়িতে থাকা, তাদের বাড়িতে খাওয়া, এই হোমস্টে মুভমেন্টটা টোটালি কিন্তু যেটা আমরা যখন শুরু করছিলাম পাহাড়, তখন থেকে যে হোমস্টে মুভমেন্টটা শুরু হয়েছে, সেই হোমস্টে মুভমেন্টটা কিন্তু দেখেন এখন আজকের দিনে এসে যদি আমরা দেখি, হোমস্টে মুভমেন্টটা কিন্তু একেবারে নাই হয়ে গেছে। এবং এইটা যে কি কত বড় একটা সংকট, আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের পর্যটনের ক্ষেত্রে এত সৌন্দর্য, এত সুন্দর সুন্দর জায়গা, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা, যেখানে আমাদের দেশের বাইরে গিয়ে আমরা প্রচুর ডলার স্পেন্ড করি, এবং বিভিন্ন জায়গায় দেশে পর্যটনে দেখেন আমরা আপনারা জানেন যে রুমা, রোয়াংছড়ি, থানচি, 3টা উপজেলা কতদিন ধরে পর্যটনে বন্ধ, দিনের পর দিন যাবৎ বন্ধ। তাই এইটাতে কারা লাভবান হচ্ছে? বাংলাদেশ কি লাভবান হচ্ছে? আমরা কি লাভবান হচ্ছি? আমাদের যে এত সুন্দর সুন্দর জায়গা, তার মানে এই যে সংকটটা আছে, আমি কখনোই মনে করি না যে আপনারা যেভাবে চিন্তা করেন, বা অনেকেই যে রাষ্ট্র যেভাবে চিন্তা করে, যে কুকি চীন বা এরকম সন্ত্রাসী গোষ্ঠী, আমরা এটা মনে করি না। তাদের সঙ্গে কথা বলা, তারা কেন এই পথটা বেছে নিল, তারা কেন আসলে একটা গোষ্ঠী কেন এই পথে ধাবিত হলো, এটা বিস্তার কারণগুলোকে আপনাকে বের করতে হবে। এই কারণগুলো যদি তারা শোষিত, তারা নিপীড়িত, তাদের উপর যে নিপীড়ন চলতেছে, শোষণ চলতেছে দিনের পর দিনে, এটা যদি বন্ধ না হয়, তাহলে আসলে এই জাতীয় সংঘাত, সংগ্রাম বা আন্দোলন, আপনি যেটাই বলেন, যেটাকে যেভাবেই বলেন, আপনি সন্ত্রাসী, আপনি অনেক নামে ডাকতে পারেন, কিন্তু এই জিনিসটাকে কখনো কি আসলে মুছে ফেলা যাবে না। মূল ব্যাপারটা, মূল সংকটটা এখানে হলো যে আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতেছি না, এবং এই যে বিশ্বাসহীনতার যে ব্যাপারটা, আমরা যখন ভিতরে গেছি, আমরা যখন দিনের পর দিন তাদের পাড়াগুলোতে গেছি এবং তাদের সঙ্গে কথা বলছি, তাদের বাড়িতে খাইছি, থাকছি, আমরা তো কোনো সংকট মনে করিনি। তাহলে রাষ্ট্রের সঙ্গে কেন এই দূরত্বটা তৈরি হলো? রাষ্ট্রের সঙ্গে এই দূরত্বটা তৈরি হওয়ার মূল কারণটাই কিন্তু আসলে শোষণ এবং নিপীড়ন, এবং মানুষের যে ন্যায্য অধিকার, তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা। এবং এই জিনিসগুলোর যদি আমরা অবসান, আজকে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন একটা আমরা যে দিনের সূচনা দেখতেছি বা স্বপ্ন দেখতেছি, সেখানে এসেও যদি এই শোষণ বৈষম্যগুলোর অবসান না হয়, সব কিছু যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, শুধুমাত্র পার্বত্য মেলার মতো একটা করে মেলা করে বিভিন্ন জাতিগোষ্ঠীকে দিয়ে নাচায়, বাইজি নাচের মতো নাচায়, যদি আপনারা মনে করেন সমস্যার সমাধান হবে, তাহলে আপনারা ভুল ভাবতেছেন, এবং এই সমস্যাগুলো সমাধান হবে না, সংকট আরও ঘনীভূত হবে। কাজেই মূল সংকটগুলো কী, এটা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আপনারা বম জাতিগোষ্ঠীদের সঙ্গে খোলামেলা বসেন, এবং প্রতিটা মানুষ, যত নিরাপরাধ মানুষ জেলে আছে, তাদের মুক্তির দাবি করতেছি। প্রতিটা মানুষের, যতগুলো নিরাপরাধ মানুষের, যার যদি স্পেসিফিক আপনার প্রমাণ আছে, অভিযোগ আছে, আপনি তার জন্য আপনি আইনের আওতায় তাকে আপনি নিয়ে আসেন। কিন্তু যে মানুষগুলো নিরাপদ, একটা শিশুকে অপরাধ করছে, এই মানুষগুলো, এবং দিনের পর দিন যে এই শোষণ অবিচার চলতেছে চিটাগং হিল ট্র্যাক্সে, এবং এই বম জাতিগোষ্ঠীর মানুষরা যেভাবে নিপীড়নের শিকার, সেটা থেকে মুক্তি আজকে খুবই জরুরি হয়ে পড়ছে। এবং আমরা যদি তাদের মুক্তি নিয়ে কথা না বলি, তাহলে আমরা তাদের সঙ্গে বৈষম্য করতেছি, এবং পরবর্তীতে এই সংকটের সমাধান তো হবে না, আরও সংকট ঘনীভূত হবে, এবং আরও খারাপ দিকে যাবে বিষয়গুলো। তো আমরা সরকারের কাছে আমরা যেহেতু একটা মুভমেন্টের মাধ্যমে এই সরকারকে নিয়ে আসছি, আমরা এই সরকারের কাছে আশু দাবি জানাচ্ছি যে বম জাতিগোষ্ঠীর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদের আমরা মুক্তি দাবি করতেছি, এবং সকল ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা বিচার বহির্ভূত যত ঘটনায় মানুষকে ভিতরে ঢুকে রাখা হয়েছে, এই মানুষগুলো সকলের মুক্তি দাবি করতেছি। তো এই ছিল আজকের কথা বম জাতিগোষ্ঠী নিয়ে। আরও আমরা বিস্তারিত যত্ন শুরু করলাম, আমরা আরও বিস্তারিত নিয়মিত আমরা এই প্ল্যাটফর্মে এখানে কথা বলার চেষ্টা করব। আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আজকের মতো এখানে রাখলাম। শুভরাত্রি।